আমি এই মুহূর্তে দাঁড়িয়ে 1971-এর মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে 2024-এর রক্তক্ষয়ী জুলাই বিপ্লব পর্যন্ত বাংলাদেশের স্বার্থে যতজন শহীদ হয়েছেন সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। আহতদের সুস্থতা এবং বিশেষ করে ওসমান হাদি ভাইয়ের জন্য সুস্থতা যাচ্ছে। আল্লাহ তাকে আমাদের মাঝে সুস্থ শরীরে ফেরত পাঠান। এই মুহূর্তে দাঁড়িয়ে আসলে ঐক্য কতটা কঠিন, কতটা চ্যালেঞ্জিং, উত্তরটা দেওয়াটাও একটা লজ্জার বিষয় এবং আমি সত্যি মনে করি যে বিষয়টা খুবই কঠিন। অনেকের কথা আমার আগে হয়ে গিয়েছে, পয়েন্ট টু পয়েন্ট বলতে গেলে অনেক কথা চলে আসবে। যেমন সাদ্দাম ভাই এখানে বলছিলেন যে বট নিয়ে যে কথাটা হচ্ছিল, আমার তো আসলে ওই পয়েন্টটা থেকে কথা বলা উচিত, কারণ এখানে মানসুরা আপা সহ নারীরা যারা আছে আমরা মোটামুটি সকলেই ওই জার্নিটার মধ্যে দিয়ে গেছি। বিশেষ করে আমার রাজনৈতিক জার্নি এখন প্রায় 8 বছর। আমার জন্য রাজনৈতিকভাবে সব ধরনের দুঃখ বেদনা সমেতই সবচাইতে বেশি ইউফোরিয়া টাইপের একটা স্বপ্ন রাজ্য টাইপের সময় ছিল জুলাইয়ের 36 দিন, যখন কেউ আমাকে গালি দেয়নি। যারা গালি দিয়েছে আমরা জানতাম তারা কারা। ঠিক 5ই আগস্টের রাত থেকে দেখি যে না, এখন তো ঠিক পলাতক। এই যে আইডিটা কিছুদিন আগে পর্যন্ত আমার প্রশংসা করতো বা আমাদের হয়ে কথা বলতো, আমাদের প্রমোট করতো, মেয়েরা মিছিলে বেশি আসছে, মেয়েরা মিছিলে স্লোগান দিচ্ছে, এই জিনিসটাকে যারা তুলে ধরতো, হুট করে রাতারাতি মেয়েরা তাদের চোখে স্লাট কিভাবে হয়ে গেল। তো আমার জন্য তো এটা অনেক বেশি ট্রমার, অনেকের জন্য। আমি ওর কথা আমি জানি না, একটু আমাদের ছোট, হয়তো একই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। তবে মানসুরা আপা এর মধ্যে দিয়ে কতখানি গিয়েছে, আমি কতখানি গিয়েছি, আমাদের তো জানিটা গত 8 বছরে তো দেখেছি, আমাদের জানি যে এই ঘটনাগুলো কিভাবে ঘটেছে। আমি সাদ্দাম ভাইয়ের কথা বলতে বলতে আমি একটু আজকের এই লাইভটাতে ফেসবুক পেজে ঢুকেছিলাম, সেখানে নাহিদ ইসলাম বা রহমান নামের একটা আইডি থেকে 100-র উপরে কমেন্ট করা হয়েছে। রাজশাহী জামাতের সমর্থক, ওনার আইডিতে ঢুকে আমি একটু দেখেও নিলাম। এখন বিষয়টা হচ্ছে এইটা নিয়েও মতানৈক্য আছে যে হ্যাঁ, সে হয়তো জামাতের কোনো পদে নেই, তাহলে তার বক্তব্যের দায় জামাত নেবে কিনা। একই বক্তব্য বিএনপির ক্ষেত্রে, আমার আইডিতে মোটামুটি বিএনপি জামাত লীগ সমানভাবে আমাকে গালিগালাজ করে। এগুলোর মধ্যে অনেকগুলো আইডি আছে যেগুলো বট আইডি বলতে আমরা বোঝাই যে সমস্ত আইডির পেছনে কোনো হিউম্যান নেই, কোনো মানুষ নেই, হয়তো কম্পিউটার মাধ্যমে একাধিক আইডি চালানো হচ্ছে, সেই আইডিগুলোকে আমরা বট আইডি বলি। কিন্তু আলটিমেটলি মাথা তো কোনো মানুষেরই থাকে, সে জামাতের হতে পারে, বিএনপির হতে পারে, লীগের হতে পারে, হুয়েভার, বাট গালি তো মেয়েরা সবার পক্ষ থেকেই যাচ্ছে। এমনকি কিছুদিন আগেরই ঘটনা, সম্ভবত বিএনপিরই একটা ঘটনাতে ছাত্র দলের মেয়েরা বিএনপির কিছু সমর্থকদের কাছ থেকে গালি খেয়েছে। এগুলো ভাইস ভার্সা হতেই থাকে। আলটিমেটলি মেয়েদের গালি খাওয়াটা পার্মানেন্ট হয়ে গেছে। যাই বলি, যাই করি, আন্দোলন শেষ, ঘরে ফেরত যাও। আন্দোলনের পরে আমাদেরকে রাস্তায়, টিভিতে, ক্যামেরায় কোথাও মেয়েদেরকে আর কেউ সহ্য করতে পারছে না। তো ঐক্যের আলাপে যদি আসি, ঐক্য বলতে কি বোঝাচ্ছেন এটা আগে ক্লিয়ার করতে হবে। ঐক্য বলতে যদি সর্বদলীয় ঐক্য হয়, তাহলে সেটা কি সর্বদলীয় পুরুষ ঐক্য নাকি সর্বদলীয় পুরুষ এবং নারী ঐক্য, এইটা আবার একটু এখানে ব্যাপার আছে। কারণ সর্বদলীয় ঐক্যের মধ্যে আবার মেয়েদের ব্যাপারটা তো আলাদা। মেয়েরা তো দ্বিতীয় শ্রেণীর নাগরিক বর্তমানে বাংলাদেশে। তো কোন শ্রেণীর নাগরিকের মধ্যে ঐক্যটা আমরা চাচ্ছি, সেটা নিয়ে আলাপটা পরের ধাপে আসবে। আর এর পরের ধাপে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে হ্যাঁ, আসলে দল যখন বড় হয় সমর্থকদের কন্ট্রোল করা যায় না। দেখা যাচ্ছে সমর্থকের দোষের দায়টা অন্য দল ঠিকই চাপিয়ে দেয়, আবার গুণের ক্রেডিটটা নিজ দল নিজে টেনে নেয়। তো এইটা আসলে আমার মনে হয় যে কন্ট্রোলটা তো মানে ঐক্যর আগে প্রয়োজন একটা বাক স্বাধীনতাকে স্বীকার করেই একটা কেন্দ্রীয় একটা শাসন এখানে একটু প্রয়োজন নিজ নিজ দলের প্রতি। আমি জুলাইয়ের একদম পর তখনও বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের আমি নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছি। আমি তখন এই কথাটা বেশ কয়েকটা টকশোতে বলেছিলাম যে প্রত্যেকটি সংস্কারের যে আলাপটা, এরা শুধুমাত্র সংবিধানে বা রাষ্ট্রীয় পর্যায়ে না, প্রত্যেকটি রাজনৈতিক দলের নিজেদের গঠনতান্ত্রিক মানে নিজেদের দলীয় আচরণবিধির একটা সংস্কার প্রয়োজন। কারণ এটা তো সত্য যে গত 17টা বছর শেখ হাসিনা তার দলকে রীতিমতো ক্যাডার বাহিনীর মতো ব্যবহার করেছে বাংলাদেশের মানুষকে নিষ্পেষণ করার জন্য। এইটার জন্য শেখ হাসিনা যতখানি দায়ী, আমি ব্যক্তিগতভাবে আত্মসমালোচনার জায়গা থেকে, হ্যাঁ, শেখ হাসিনা যখন ক্ষমতায় আসছে 2008-এ, তখন আমার 7 বছর বয়স, বাট ঠিক আছে, আরো অনেকেই ছিল যারা দায়িত্ব পালন করেছে। আমি মনে করি যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ আমলাতান্ত্রিক জটিলতা কিংবা ওপর থেকে নিচ পর্যন্ত চেইন অফ কমান্ডের একটা ল্যাকিংস, একই সাথে গণতান্ত্রিক চর্চার অভাব, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর এই গঠনতান্ত্রিক একটা সংস্কারের প্রয়োজন ছিল। নয়তো সামনে যদি অন্য কোনো একটা দল আওয়ামী লীগ হয়ে উঠতে চায়, আমরা তাকে কিভাবে আটকাবো?
শুধু যে আওয়ামী লীগ ফেরত আসার সম্ভাবনা আছে সেটাই তো নয়। আমরা গত 1.5 বছরে দেখেছি যে ইন্টারিমের বিরুদ্ধে যেভাবে, আমি ইনক্লুডিং মি, আমরা ইন্টারিমের বিরুদ্ধে যেভাবে কথাবার্তা বলি বা ইন্টারিমের দিকে যেভাবে আঙুল তোলা গেছে, এটাও কম। বা ইন্টারিম এখানে খুব যে সফল একটা, মাহফুজ ভাই ছিলেন আমার শ্রদ্ধেয় বড় ভাই, উনি বলে গিয়েছেন যে হ্যাঁ সকলের ম্যান্ডেট নিয়ে ইন্টারিম সরকার গঠন হয়েছিল, স্টিল আমার মনে হয় না যে খুব একটা সফল আমরা তাকে বলতে পারি। কিন্তু সামনের বাংলাদেশে যে কোনো দল আরো বড় আওয়ামী লীগ হয়ে উঠবে না, এইটার তো কোনো গ্যারান্টি আমরা নাই। ইনফ্যাক্ট ইন্টারিমের আমলে আমরা দেখেছি অনেক রাজনৈতিক দলের নেতাকর্মীদের কাছ থেকে যে নির্বাচনের সপক্ষের বক্তব্য হিসেবে যে ইন্টারিম যতদিন যাচ্ছে স্বৈরাচার হয়ে উঠছে। আমিও একটি রাজনৈতিক দলের অংশ হিসেবে আমি আসলে ওই অর্থ সমালোচনা করতে পারি না রাজনৈতিক দলগুলোর, কিন্তু হ্যাঁ অবশ্যই আমরা কাউকে তো আসলে খোলা ছাড় দিয়ে দিতে পারি না, চেক অ্যান্ড ব্যালেন্সের প্রয়োজন রাষ্ট্রের আগাগোড়া। আর এই যে ঐক্যের যে ব্যাপারটা, প্রত্যেকটি রাজনৈতিক দলের যদি এমন কোনো বাংলাদেশে বডি থাকতো, একটা প্রপার প্রেসার গ্রুপ থাকতো, বা এমন কোনো একটা সুশীল সমাজের যদি আমরা এখানে একটা নিরপেক্ষ বাংলাদেশপন্থী ভূমিকা দেখতে পেতাম, যে ভূমিকা আসলে অন্য কোনো দেশকে তোষণ না করে, কিংবা বিশেষ কোনো দলকে তোষণ না করে, শুধু যে দল এবং দেশ না, বাংলাদেশের সুশীল সমাজের ভূমিকা, প্রথমত তো সুশীল সমাজের সংজ্ঞাটা যুগে যুগে পাল্টাচ্ছে। বাংলাদেশে গত 17টা বছর যেভাবে ডানপন্থীদের, বিশেষ করে জামাত শিবিরকে যেভাবে অপারেশন করা হয়েছে, তাদেরকে যেভাবে দমানো হয়েছে, সেটার একটা রিফ্লেক্স হিসেবে গত 1.5 বছর আমরা যেভাবে একটা বিপরীত ভূমিকা পালন করতে দেখছি। যেমন কিছু সাংস্কৃতিক কর্মী, কিছু শিল্পী, যেমন আমি গত 2 দিন ধরে দেখছি চমক, তারপরে হচ্ছে পপি আপার একটা ভিডিও দেখলাম, আরো একটা মেয়ে বেশ কম বয়সে, আমার নামটা ঠিক মনে পড়ছে না, এরা মডেল, শাইলা সম্ভবত, রাইট? হ্যাঁ, এদের আমি বক্তব্যগুলো দেখছি, এরা খুবই মডার্ন, খুবই আল্ট্রা মডার্ন, খুবই কম বয়সী, এরা গান করে, এরা নাচ করে, এরা মডেলিং করে, এরা অভিনয় জগতের মানুষ। এরা কিন্তু জুলাইতে কোনো দিক থেকে কারো অংশে কম থাকেনি, যে যার জায়গা থেকে তার ভূমিকাটা পালন করেছে। অনেক নাট্যকর্মী, অনেক শিল্পকর্মীরা করেছে, কিন্তু ইন্টারিমের আমলে যেভাবে মাজার ভাঙা হয়েছে, ইন্টারিমের আমলে যেভাবে বাইরের দেশ থেকে, এবং আওয়ামী লীগ এইটার সুযোগটা সবচেয়ে বেশি নিয়েছে। তারা বলেছে যে এই আন্দোলন মৌলবাদীদের ষড়যন্ত্র, এই আন্দোলন বাংলাদেশকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে নিয়ে যাওয়ার আন্দোলন ছিল, এই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তির হাত থেকে তুলে নিয়ে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা, বা বাংলাদেশকে আফগানিস্তানের মতো মৌলবাদী দেশ বানাতে যায় যারা, দেখুন আমি ব্যক্তিগতভাবে সকল দেশের প্রতি সম্মান রেখে কথা বলতে আগ্রহী। যেটা চালানো হয়েছে অনলাইনে, যেটা বলা হয়েছে, আমি সেই উদাহরণটাই দিলাম। এই যে অভিযোগগুলো, এই বক্তব্যগুলো বিশ্ব মিডিয়াতে আওয়ামী লীগ পৌঁছে দিতে পেরেছে, এই সুযোগটা তারা পেয়েছে বাংলাদেশ থেকে। 17 বছরের রিফ্লেক্স হিসেবেই হোক না কেন, আমরা আসলে অ্যাজ এ পার্ট অফ পলিটিক্যাল পার্টি, আমি বিশ্বাস করি যে কোনো পরিস্থিতিতে রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখা অত্যন্ত জরুরি। ওকে, আচ্ছা আমরা আসবো সেই শিষ্টাচার শেষ করতে দেন। এগুলো যতদিন না মিটবে, এগুলোই আমার চোখে বর্তমানে বাংলাদেশের যে রাজনৈতিক ঐক্যের, সর্বদলীয় ঐক্যের পথে আমি বাধা হিসেবে এগুলোকে দেখি। ক্ষমতার লড়াই বা নির্বাচনের ট্রেনে উঠে গেছে বাংলাদেশ বা ইত্যাদি ইত্যাদি, এগুলোকে আমার গণতন্ত্রের পক্ষে কোনো চ্যালেঞ্জ বলে মনে হয় না। গণতন্ত্রের বিরুদ্ধে আমার চ্যালেঞ্জ বলে আমি এগুলোকে আইডেন্টিফাই। আচ্ছা, আপনি বলছেন নারীরা 5 আগস্টের পরে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হয়েছে। 5 আগস্টের পরে না, বাংলাদেশের নারীরা বরাবরই দ্বিতীয় শ্রেণীর নাগরিক। বরাবরই। আচ্ছা, 5 আগস্টের পরে কি সেখানে কোনো পরিবর্তন হলো কিনা? 5 আগস্টের পরে আলাদা করে কোনো পরিবর্তন হয়েছে আমি বলবো না, বরং 5 আগস্টের পরে কোনো পরিবর্তন হয়নি, এটাই সবচেয়ে অবাক করা বিষয়।